ইরফানের একটু চোখ লেগে গিয়েছিল, কিন্তু নাকে কেমন সুড়সুড়ি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের ওপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়রা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এক পাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখল। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়রাকে মায়রার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মায়রার দিকে। হন হন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখল মায়রা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে। তার বডি মায়রার জায়গায়ই রয়েছে। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়েও কাবাডি খেলছে। ইরফানের মেজাজটা হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় লাগিয়ে ঘুমের স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নেও বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এই দিকেই ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠ ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের ওপরে এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণভাবে অগোছালো। জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটাই উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দুই হাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝেই উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই। জামা সরে গিয়েছে পেটের ওপরের থেকে, তবে প্লাজোর কোমরের রাবারের বেশ ওপরে ওঠানো, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখল চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে দুই আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখপানে তাকায়। দুই হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বাক্স থেকে দুটো ঘুমের ঔষধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ঔষধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখের দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের ওপরে রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁট দুটো দুইবার আঙ্গুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের উপরে রেখে চোখ বোজে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের ওপর ঠাস করে রাখে ঘুমের ঘোরেই। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঁট হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়রা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনিতেই শার্ট নেই, আর নিতে পারল না। চোখের ওপর থেকে হাতটা সরিয়ে নেয়। মায়রাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা দুই পেরিয়েছে। ইরফানের চোখে কোনো ঘুম নেই।
দুটো ঘুমের ঔষধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোই লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে বেলকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সে বরাবর দুই হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মায়রা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের ওপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে? উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগারেটের একটা প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্ত নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সেই সময় পেছন থেকে কেমন যেন ফোঁস ফোঁস শব্দ কানে আসে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখেই ভুরু কুঁচকে পেছনে ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিঁচিয়ে আসে, কেমন যেন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়েরা মুখ উঁচু করে শ্বাস নেয়, হাত পা খিঁচিয়ে আসে, চোখগুলো কেমন যেন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার দুই গাল তার দুই হাতের আজলায় নিয়ে ভীত স্বরে বলে, হেই গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিছু বুঝলো না, বোধ হয় শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝল মেয়েটার অত্যন্ত শরীর ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার দুই হাত তার দুই হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে সেটা বুঝল। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সব কটা জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসির পাওয়ার অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়রার দু হাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝল পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দুই হাতে একবার পা আরেকবার ওই পা জোরে জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়েই জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন যেন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের ওপরে রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা চোখ বুজে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছু বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের ওপর মায়রার ওড়নাটা দেখে সেই ওড়নাটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপুড় করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে। স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে। মায়রার শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার দুই হাত তার দুই হাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়।
ইরফান মায়রার দুই হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়রার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো। মায়রা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মায়রাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়রার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়রার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়রার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মায়রার ওড়নাটা তুলে ঘুমন্ত মায়রার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে। দুই হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরের ভ্যাপসা গরম। ঘেমে নেমে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে চুইয়ে ঘাম বেয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরি ভাগে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটটা পাশে লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেটটা জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি। জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরেই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার। এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে, ওহ শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আধ পোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বা হাতে জানালা খুলে সেই সিগারেটের প্যাকেটটা ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখায়াবে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টা খানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়রার দিকে তাকায়। মায়রা এতক্ষণ আরও একবার নড়াচড়া করেনি। ভুরু কুচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়রার ডান হাত ধরে। গালে হাত দিলে মায়রা একটু নড়ে ওঠে। ইরফান মায়রার হাতটা ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন কালো আধার নিভে সকালের মিটি মিটি আলোয় ধরণী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়রা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বা হাতে ইরফানের পাটা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়রা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল। কিছু বলল না, মায়রাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দু মাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। বেডসাইড টেবিল থেকে তোয়ালেটা নিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপরে রাখে। ফজরের আজানে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নেমে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দুই হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিকে ওদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ।
মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে আসলে সে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধড়পড় করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে তার গায়ের ওপর ঘুমিয়েছে, তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়েরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেডের থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে তাকায় ভুরু কুঁচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এই সব ভাবনা রেখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মায়েরা অবাক হয়, আজ এত পর্যন্ত ঘুমিয়েছে সে। তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানল মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন যেন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় ব্যাগ সব একেবারে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার কোনো হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতে তো সব ঠিকঠাকই ছিল, দরজাও লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পেছন ফিরে তাকায়। ইরফান যেভাবে চোখের উপরে হাত রেখে বসে থাকতে দেখেছে, এখনো সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি। সে তো লোকটার পায়ের ওপরে ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতেই দুই গালে হাত চলে যায়। ইরফানের ধমকের সুরে গমগমের স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর থেকে হাতটা সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ দেখে তার চোখটা কেমন যেন ধাঁধিয়ে ওঠে। মায়রা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপরে ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়রা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপরে ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে গিয়ে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো, স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়? মাথায় ঘিলু নেই না? মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করেই শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে, এক্ষুনি। মায়েরা রাগ লাগে। নিজের চোখের 12টা তো বেজেই আছে। সে তো ভালোর জন্যই জিজ্ঞাসা করেছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব জামা কাপড় জমা করে পাশের একটা র্যাকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথাটা গরম করে ফেলেছেন। বুঝেছি, ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়। মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজাটা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি তো ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুতই বলে ওঠে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালাটা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফলিন খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বোজে। ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসেজ করে।
মায়েরা শুদ্ধের মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধের মা তার ঘরে এসে মায়রার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই তো আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধের মা শুনলেন না, জোর করে মায়রার হাতে কফিটা ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকেই যেতে হবে, নয়তো ইনি ছাড়বে না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপটা নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখল ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এক পাশ থেকে ও পাশে যায়। ভাবছে, লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতো জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি? না, থাক। আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছা হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে নাকি জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝল লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধের মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়েই বলো, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভুরু কুচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে তুই কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়রার হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে শুধু। মায়েরা মোমটা হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোমটা জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পেছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থাই আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করেই বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়রার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কলটা রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়রা দ্রুত পায়ে ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটে ফোটাও ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোমটা ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশিখা হলুদ আলো যেন ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখয়াবে কেমন যেন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে। ইরফানের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না, তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনেন না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়। এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এই ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরেও দেয়। ভেবে বা হাতে নিজের গালে হাত বুলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়রার কাছে ইরফানকে ঠিক তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপও লাগলো। কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়।
বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো, আবারও মুচকি হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা 2 হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো, ডান হাতের মোম এগিয়ে নিয়ে চুলগুলোই ধরালো। কেমন যেন ছ্যান ছ্যান শব্দ হয়। মায়েরা নিজেও ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটু নড়চড় নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়েই ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে। একটা সাইজে রেখেছে, যেন ছেলেমেয়ে গেলেই খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়ের কাছেই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়। একটা, এই লোকের ঘুম গাঢ়, আরেকটা, উল্টো হয়ে শোয়াই সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিতে নিলেই মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরার শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়েরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না। 2 হাত ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জ্বলুনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নিবে। সে তো অকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন যেন মেলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোমটা ছিটকে মেঝেতে ফেলে দেয়। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আধো আধো চোখ খুলে মায়েরার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভো দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তির চোখে দেখল মায়েরার দৌড়। বিড়বিড় করে বলল, স্টুপিড বাদর। চোখ বুজে বাঁ হাতে কপাল স্লাইড করে। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে তা হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলাটা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকালের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে, বলেই কলটা কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই। আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন যেন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়ালটা শক্ত হয়ে যায়। চোখ জোড়া যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে
দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মায়রা তার ঘরে এসেছিল। খুব ভালো করেই বুঝেছে এই কাজ কার। দুই পা পিছিয়ে আসে। রাগে আয়নায় জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ। এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই শিওর আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ের শার্টটা জড়িয়ে হনহন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মায়রা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে মুখে গম্ভীর, চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেই দিকেই পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিক হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পর পর পেছনে ফিরে দেখছে, তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়রার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মায়রা মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজের চুল কাটবে, এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে। কিন্তু ইরফান, সে তো তার মতোই, কারোর কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্র মহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টি জোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পেছনে? সে নিজেও পেছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছুই বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়েরা ভীত চোখে ইরফানকে দুই হাতে ঠেলে সরাতে চায়। তবে ইরফান মায়েরার দুই হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে রাখে। মায়েরার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস, স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়। অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন কত সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়রার গাল আরো শক্ত করে চেপে ধরে। মায়রা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মায়রা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মায়রার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হেই গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখে মুখে কেমন যেন ভীতি ছড়িয়ে পড়ে। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোনটা বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট করে বলে, ভালো। তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে এসেছেন? ইরফানের ইচ্ছা করলো এই ছেলের কানের গোড়ায় কষি একটা থাপ্পড় দিতে। ধমকে বলে ওঠে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ও পাশের ছেলেটা মাথা চুলকালো, ভাবছে বাথরুম না করে এসে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তারই তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে।
ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমের স্বরে ধমকে বলে ওঠে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশের ১৩ বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়রার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাকবাকের প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই। ইরফান কলটা কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এতটাও রাগেনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মায়েরা ঢোক গেলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছু লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীর এত গরম। মায়েরার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয় বারবার ভীত ঢোক গেলে। ইরফান হঠাৎই মায়রাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়রার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেডসাইড টেবিলের কোনায় সাথে লেগে কপালে ধাক্কা লাগে। ইরফান মায়রাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুংকার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করিয়েছিলি, তাই না? কথাটা বলে ডান গালেই আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়রার পৃষ্ঠদেশের ছড়ানো চুলগুলোর দিকে চায়। মায়রার পাশের বেডসাইড টেবিলেই জোরে সরে একটা লাথি দিয়ে হন হন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়রার মাথা ঝিমঝিম করছে। চারিদিকে কেমন যেন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতরে আসে। মায়রাকে মেঝেতে এইভাবে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়রাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ফর্সা গালে মনে হচ্ছে ছিঁড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এইভাবে মারে নাকি? মায়েরা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও তিনি জানেন। কিন্তু এইভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন যেন বিষিয়ে উঠল। মায়রাকে ধরে ধরে বিছানায় বসালে মায়রা নিজেই এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। শুদ্ধর মা অবাক। মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে, মা জানিস, ইরফান তো এমনই রাগী, কেন ওর পেছনে লাগতে গেলি? মায়রার চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধর মা মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগিয়ে ঠিক হয়ে যাবে। তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মায়রা কিছুই বলল না। বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদমই মারে না। সে এর মাঝে কত দুষ্টামিই না করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এইভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাজে মায়েরা মার খেতে পারে। ওই লোক তো ভালো না, কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাও বলছে না কেন, একা একা কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধের ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনেই মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের ছাপ লেপটে বলে, ইরফান মায়রাকে এইভাবে মারে? তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়েই বলল, আবার মেরেছে? হুম, ঔষধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো।
মায়রাকে আমি খুব ভালো করেই চিনি, ওর কপালে এইসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনল না, বিয়েটা তো দিয়েই দিয়েছে। ভাইজান জানতোই মায়রা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়রা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলের বিপরীত মেরুর, তবুও শুনল না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরের শার্ট জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এই জন্য মামার ওপর আমার অনেক রাগ আছে, আমার সামনে এইসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়, সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশেপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সব মানুষের জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেই সব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধের বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ঔষধ আর মলম, সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়রার ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতরে পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধের কলার ধরে টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়, বউকে মেরে কেটে ফেটে দিছিস, আবার সেবা করা লাগে? কি জামাই তুই, সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ওমা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এর জন্যই মায়রা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধ মায়রার জন্য মায়া লাগলেও মার খাওয়ায়, কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা, হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেটটা ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধের হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধ মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এইসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভুরু জোড়া কোচকালো। কিছু ভাবতেই কোচকানো ভুরু খানিকটা শীতল হয়। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ঔষধ আনলো মেয়েটার জন্য, সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মায়রার পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির দিকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়রার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়রার মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো, ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছুই বলল না। যেতে যেতেই বলল, আর মারবি না ওকে, এরকম করলে আমি আমার শ্বশুরবাড়ির ওই দিকের কারোর সাথে মায়রাকে বিয়ে দিয়ে দিব। বলেই তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য
এখন ওকে ঠান্ডায় লাগলো বলেই নিজেই একা ছেড়ে বাহিরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথাই পিঠে কিছুই বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়রার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মায়রা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধ শুকনো হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়রা ঘুমের ঘোরে কেঁপে ওঠে, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়রার মুখের ভাব। পকেট থেকে মলমটা বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়রার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ঔষধ বের করে বেডসাইড টেবিলের উপরে রাখে। এরপর মায়রার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভুরু কুঁচকে ফেলে, কেমন যেন লালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাতটা ধরে ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়রার দিকে তাকায়। কিছু না বলে মায়রার থেকে হাতটা ছাড়িয়ে নেয়। গলার সেই কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। দুই হাতে ইরফানের হাতটা সরিয়ে দেয়। ইরফান মায়রার কাজে বিরক্তি ঢেলে বলে, এখানে কি হয়েছে? মায়রা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে দিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়ছে। মায়রা কিছুই বলল না। ইরফান আবারও হাত এগুলো মায়রার রেগে ইরফানের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোকটাকে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার সাথে মাথাটা ঠেকিয়ে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আসে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগেও যাচ্ছে। দ্রুত বিছানার ওপর থেকে উঠে মায়রাকে টেনে শোয়া থেকে ওঠালো। মায়রা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ো না মাই, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা, বুক, মুখ খামছে দিল। ইরফান মায়রার দুই হাত পেছনে শক্ত করে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়রার এত রাগ লাগছে বলার বাহিরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মুসরামুসরি করে নিজেকে ছাড়াতে চাইছে। ইরফান বা হাতের শক্ত হাতে মায়রার দুই হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়রা মাথা নিচু করে নেয়। দেখতে দিবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাত ধরে রাখা মায়রাকে ছেড়ে দিয়ে সেই হাতে মায়রার মাথাটা উঁচু করে বাঁ দিকে হেলে রাখে। মায়রা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়রাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়রা কিছুই বলে না। বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়রার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়রাকে ছাড়ে না। মায়রা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়রার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়রার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখাবে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়রা মাথা উঁচু করে দেখল। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বোলায়। মায়রাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়।
কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বোলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজের পর যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোট বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখভাবে ছোট করে বলল, বাই। এরপর কলটা কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকমের ফলমূল কিনে বা গাড়ি ব্যাগকে ছিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মধ্যে ড্রাইভ করে ইরফান শুদ্ধের বাড়ি পৌঁছায়। ব্যাক সিট থেকে দুই হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময় খোলা থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের ওপরে রেখে দেয়। এরপর দ্রুত বসা থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে যায়। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধের মায়ের ঘরেই শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধের মা শোনেনি, জোর করেই খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান দুই হাতে প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আসে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরেই এসেছে। মায়েরাকে ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়েরার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোনটা বের করে বাবার কলটা দেখে রিসিভ করে। বেরিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেমটা কি? এমন তো নয়, বইয়ের আসলের তলা থেকে বেরোই না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টো আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়েরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকালে দিলাম, তুমি এখনো রওনা দাওনি, উল্টো ওখান থেকে মেয়েটাকে মারছো তুমি। ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো। রেগে গিয়ে বলল, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মানতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেগে তার ফোনটা কান থেকে সরিয়ে সুইচটা অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়রার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধের মা অবাক হয়ে বলে, আমার তো এইসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়েরার নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মনে ছিল না, তাই মনে নেই। শুদ্ধের মা ভুরু কুচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলল, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধের মা ভুরু কুচকে বলল, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা? ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধের মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো, তাও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপরে রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে
তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবার হয়তো মায়েরা আর তার জন্য এনেছে বলেই এতগুলোই হয়েছে। শুদ্ধের মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে? আসছি। মানে? আমি তোর জন্য রান্না করলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়েই আছে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথায় এলিয়ে রেখেছে, বা হাত স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির জানালায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপার পাশে দাঁড়িয়ে মিটি মিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলম তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধের দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মচকাবে না। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়েই একেবারে বাবার অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোই তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়, কিছু একটা ভেবে সেই দিকে এগিয়ে পেছন থেকে রোমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ওর ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে। রোমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময়ে চোখে তাকালো। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময়কর দৃষ্টি, যেমন তাকে বিব্রত করছে তেমনি বিরক্তিতে ঘিরে ধরেছে। রোমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলল, তো তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার বন্ধ করো। এই বলেই পাশ কাটিয়ে ওপরে যেতে নিলে ইনায়ার সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া, মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নামটা শুনে ইনায়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গিলে ইনায়া ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসগাস্টিং, কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফার্স্ট। ইনায়া হেসে মাথা নাড়ালো। ইরফান পাশ কাটিয়ে ওপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে, ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয়ে যায়। যখন বাবা মায়ের ছেলে মেয়েরা তাদের কথা শোনে না তখন তারা যেমন কষ্ট পায়, আবার সেই ছেলে মেয়েই যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখেই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি বুঝলে এটা? রোমা নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে বলল। রোমা নেওয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলেই ইনায়া মন মরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে, ভাইয়া মায়েরাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটাই ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়েরা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে, মাঝখান থেকে মায়েরা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই যেন কেমন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়।
ভাইয়া, তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল, ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইটটা জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফিটা নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনিই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাহির থেকে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। এটা তো সম্ভবই না, তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়, সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়েই ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দু পা এগিয়ে থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে, তাহলে তুমি কি করবে? ইরফান ডান হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকায় ইনায়ার দিকে, অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে পারবে না। ইরফান ডান হাতে কফির কাপটা ধরে রেখে চোখ বোজে বাঁ হাতের চোখের উপরে রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা।